নমস্কার বন্ধুরা। মাইন্ড মেন্টর ইনস্টিটিউট এবং একেডি ফিটনেস স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই শুভ দিনে, শুভ দিন শব্দটার মানে টুডে ইজ দ্য ফুটবল ডে। বাঙালি শুধু নয়, সারা পৃথিবী জুড়ে ফুটবল নিয়ে যে উন্মাদনা, মানুষের মধ্যে যে আবেগ, যে ইমোশনাল আউটবাস্ট এবং এই যে শিল্পময় যে খেলা, সেই খেলাকে কেন্দ্র করে বহু মানুষের যে সমাগম এবং বহু মানুষের যে কর্মকাণ্ড, সেখানে আমরা আজ ফুটবল দিবস পেয়েছি কত বছর থেকে। এই ফুটবল দিবসকে কেন্দ্র করে, বিশ্ব ফুটবল দিবসকে কেন্দ্র করে আমরা অবশ্যই আপ্লুত, আমরা অবশ্যই আবেগ মথিত এবং কলকাতার মানুষ হিসাবে ফুটবলের সাথে আমাদের যে আবেগ, সেই আবেগকে আমরা আজ আপনাদের সঙ্গে সমানভাবে ভাগ করে নেওয়ার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা করছি। গত বছরও আমরা এসেছিলাম। আমি বিনম্র চিত্রে স্মরণ করছি, উৎপল মুখার্জি গত বছর আমাদের সঙ্গে ছিলেন, কুমারেশ ভাওয়াল আমাদের সঙ্গে ছিলেন এবং অল্প হলেও যোগদান করেছিলেন মুরারি কর এবং আরো অনেক মানুষ। কিন্তু আজকের যে প্রোগ্রাম, সে একটা বেশ বিশেষভাবে মহিমামণ্ডিত হয়ে উঠেছে। আমাদের ভারতবর্ষের ফুটবলের অত্যন্ত একজন প্রিয় এবং অত্যন্ত একজন কার্যকরী মানুষ, একজন কোচ এবং ফুটবলকে শিল্পময় এবং সত্যিকারের একটা টেকনিক্যাল জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার যে প্রচেষ্টা, একজন প্রশিক্ষক হিসাবে, প্রশিক্ষক বললে ভুল হবে, উনি হচ্ছে প্রশিক্ষকদের প্রশিক্ষক, কোচ অফ দ্য কোচেস। আমাদের সবার প্রিয় এবং অত্যন্ত একজন গুণী মানুষ, সারা ভারতবর্ষ জুড়ে কোচিং করিয়েছেন। দীর্ঘদিন সাইতে, কলকাতার নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ স্পোর্টসে উনি ছিলেন। দীর্ঘদিন উনি সার্ভিস দিয়েছেন। ভারতবর্ষের ফুটবলে ওনার বিরাট অবদান। এবং কলকাতা ময়দানে আজকে যারা কোচিং করছেন, আমার বলতে কোনো দ্বিধা নেই এবং এটা অত্যন্ত একটা গর্বের বিষয় যে এই শ্যাম মানিক লোধ আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন, তার মাধ্যমে আজকে কলকাতার ময়দান বহু কোচ পেয়েছে, বহু কোচ পেয়েছে। যাই হোক, সেই শ্যাম মানিক লোধ মহাশয় আজকে আমাদের সঙ্গে আছেন। এটা আমার সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে লাস্ট কয়েক বছর ধরে। আসুন, সেসব শ্যাম শ্যাম মানিক বাবুই বলবেন। কিন্তু তার আগে আজকের যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আজকের যে আলোচনার যে সূত্রপাত, আজকের আলোচনাটা কি কি কারণে, এই সম্পর্কে আমার মনে হয় একটু কিঞ্চিত আলোচনা করে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ আমরা মাত্র 2 বছর ধরে, এই বছর নিয়ে মাত্র 2 বছর, উই আর গোয়িং টু সেলিব্রেট দ্য ওয়ার্ল্ড ফুটবল ডে। অ্যাকচুয়ালি 2024 প্যারিসে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এর সময় 25শে মে, 25শে মে, অন দ্যাট ডে, অন দ্যাট ভেরি ডে, 25শে মে 2024, সেটা ছিল শনিবার। 25শে মে তারিখে সমস্ত অঞ্চলের প্রতিনিধিত্ব সহ সহ ইতিহাসের সকল প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের 100তম বার্ষিকী চিহ্নিত করে। অর্থাৎ এই দিনটাকে তারা ভারত পৃথিবীর যে ফুটবল, তার 100তম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার 100তম বছর। একটু কিরকম একটু বলবো আমি আপনাদের কাছে। এই মাইল ফলকের স্বীকৃতি স্বরূপ 7ই মে 2024 সাধারণ পরিষদ A/RES/78/281 রেজলিউশন পাস করে 25শে মে কে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করে। রেজলিউশনটি ফুটবলের বিশ্বব্যাপী নাগাল এবং বাণিজ্য, শান্তি এবং কূটনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাবকে স্বীকার করে এবং ফুটবল সহযোগিতার জন্য একটি স্থান তৈরি করে বলে স্বীকৃতি দেয়। অর্থাৎ
ফুটবলকে কেন্দ্র করে সংস্কৃতির বিনিময়, ফুটবলকে কেন্দ্র করে শান্তির বাতাবরণ, ফুটবলকে কেন্দ্র করে সাংস্কৃতিক বিপ্লব, ফুটবলকে কেন্দ্র করে মানুষের মধ্যে মানুষের যে যোগাযোগের আদান প্রদান, এবং ফুটবলকে কেন্দ্র করে যে বাণিজ্য, ফুটবলকে কেন্দ্র করে যে ব্যবসা, তা প্রস্ফুটিত হতে শুরু করে। ঠিক এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে বসে, ইছাপুরে আমাদের সেন্টারে বসে আমরা মাইন্ড মেন্টর ইনস্টিটিউট এবং একাডেমিক ফিটনেস ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করতে চাইছি। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একজন কোচকে আমাদের সাথে পেয়েছি আজকে। আজকে তার থেকে আমরা নিংড়ে নেওয়ার চেষ্টা করব ওনার কি ভাবনা আমাদের ভারতবর্ষের, বিশেষ করে কলকাতা ফুটবল সম্পর্কে, যা আমাদেরকে আলোকিত করবে। এক্সপেরিয়েন্স শেয়ার করব আজকে আমরা। তার আগে আমি একটু বলতে চাইবো, আমরা সারা ভারতবর্ষের যে ফুটবলের চিত্র আর পশ্চিমবঙ্গের যে চিত্র, আমার বয়স 58 বছর। আমি বহু বছর ধরে ফুটবলের একজন ভক্ত হিসাবে সাধারণভাবে পরিচিত। ছোটবেলায় সাব ডিভিশন লেভেল পর্যন্ত খেলেছি, খুব একটা বিরাট কিছু নয়। কিন্তু পরবর্তীকালে কলকাতা ময়দানে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে, অনেক ক্লাবের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত থেকে সেখানে একজন ফিটনেস কোচ হিসাবে আমার সার্ভিস আমি দেওয়ার চেষ্টা করেছি। এবং বহু খেলোয়াড়, আমি তাদের নাম করতে চাই না, সেগুলো প্রয়োজনও নেই। আমরা বহু প্লেয়ারকে আমরা তাদেরকে ফিজিক্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আমার প্রফেশনাল সূত্র ধরে আমি তাদেরকে মানসিকভাবে মোটিভেট করার চেষ্টা করেছি। কিন্তু কলকাতা ফুটবল সম্পর্কে যখন আমরা আলোচনা করতে যাই, তখন আমার কোথাও যেন মনে হয় আমরা কোথাও যেন একটা উল্টো পথে হাঁটার জন্য অভ্যস্ত হয়ে রয়েছি। আমরা সবসময় একটু উল্টো পথে হাঁটতে চাই, আমরা কোথাও যেন নড়তে চাই না। আমরা স্থবিরতায় বিশ্বাস করি, আমরা সেই বস্তা পচা চিন্তা ধারণার মধ্য দিয়ে যেতে পছন্দ করি। এর বিরুদ্ধে নয়, একে কি করে জাগরণ করা যায়, একে কি করে আরো উন্নততর জায়গায় নিয়ে যাওয়া যায়। আমার বাবা ক্লাবের কর্মকর্তা ছিলেন, আমার জ্যাঠামশাই ক্লাবের কর্মকর্তা ছিলেন, আমার দাদু ক্লাবের কর্মকর্তা ছিলেন, সূত্র ধরে আমি আমার ক্লাবের কর্মকর্তা হলাম। কিন্তু সেই আদ্যিকালের সেই সমস্ত মানুষদের ধ্যান ধারণাকে আজ এখন যদি আমরা বয়ে নিয়ে বেড়াই, সবসময় যে তারা ভুল ছিল তা নয়। সেই ভুল সঠিক গুলোকে আমরা অবশ্যই গ্রহণ করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে আধুনিকতা, তাকে কি আমরা গ্রহণ করতে শিখেছি? কলকাতা ফুটবলে কি সেই আধুনিকতা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে? কলকাতা ফুটবল কি ভারতীয় কোচেরা এখনো পর্যন্ত সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে কি করা উচিত সে সম্পর্কে অ্যাক্লামাটাইজেশন, কি করে পিরিয়ডাইজেশন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবছেন? কি করে নিউট্রিশন নিয়ে ভাবা দরকার, কি করে সাইকোলজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট করার দরকার, কিভাবে সাইকোলজিক্যালি তাদের বুস্ট আপ করার দরকার। একটা অ্যাডাপ্টেশন প্রোগ্রাম করতে গেলে আমার অভিজ্ঞতায় বলে, আমার পড়াশোনায় বলে, অন্তত 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ সময় লাগে। সেখানে কি করে 7 দিন একটা টিম তৈরি হয়, কি করে একটা 7 দিন একটা টিম ঘোড়ার দৌড় খেলতে, অর্থাৎ কলকাতা লিগ খেলতে মাঠে নামে, আমার মাথায় এটা ঢোকে না। আমি সমস্ত বিষয়টা আজকে আলোচনার মধ্যে আনার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন শ্যাম মানিক লোধ মহাশয়। তাকে একদম ওপেন হ্যান্ড দিচ্ছি, এবং আমি চাইছি উনি ওনার চুল চেরা বিশ্লেষণ করে আপনাদেরকে শুধু নয়, কলকাতা ফুটবলকে বার্তা দিক। আজকের এই অনুষ্ঠান এক বার্তাবহ অনুষ্ঠানে পরিণত হোক। আপনারা যারা দর্শক হিসাবে, আপনারা যারা ভিউয়ার্স হিসেবে উপস্থিত আছেন, আপনারাও আপনাদের মন্তব্য রাখুন, আপনারাও আপনাদের মতামত জানান। দরকার হলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, চ্যাট বক্সে বলুন, আমি আপনাদেরকে ওপেন করব, আপনাদের বক্তব্য সরাসরি শুনবো। আসুন, আমন্ত্রণ জানাই আমাদের অতি প্রিয়, অভিজ্ঞ, তথ্যভিজ্ঞ এবং সঠিকভাবে আমাদের দিশা দিতে পারেন একজন মানুষ, শ্রী শ্যাম মানিক লোধ। ভারতবর্ষের অন্যতম একজন কোচ তৈরির কারিগর, এবং বহু টিমকে উনি কোচ হিসেবে সার্ভিস দিয়েছেন। আমি আমন্ত্রণ জানাই শ্যাম মানিক লোধ মহাশয়কে, এবং আই রিকোয়েস্ট ইউ, প্লিজ ওপেন ইউর, ইয়াস, থ্যাংক ইউ স্যার। প্লিজ, আপনার আলোক বর্ষায়, আপনার আলোকিত বক্তব্যে বাংলার ফুটবলকে আপনি আরো রঙিন করে তুলুন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি। আর প্রথমে আমি ধন্যবাদ জানাবো আশিস বাবুকে, যে আজকে এমন একটা দিনে, অন দিস অস্পিশিয়াস ডে, হি ইনভাইট মি টু শেয়ার মাই knowledge and others, as because 33 years I work in SAI,
and out of that 35 years, 25 years I work as a coach educator. আশিবাবু, আমি কি বাংলায় বলবো না একটু ইংলিশে বলবো? আপনি বাংলাতেই বলুন বাঙালির জন্য, রাইট, যদি কোনো রাইট, সময় রাইট, ইংরাজির ব্যবহার রাইট, হয় রাইট। সে তার জন্য আপনি ইংরাজির ব্যবহার করতে পারেন, ধন্যবাদ, তবে ধন্যবাদ। বাঙালিকে বাংলা ভাষাতেই বলুন। রাইট। তো আজকে অলরেডি আশিবাবু বলেছেন যে গত 2 বছর ধরে এই ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ডে হিসাবে এই দিনটাকে কেন চিহ্নিত করা হয়েছে। যে অ্যাকচুয়ালি এটা থিমটা ছিল ওটা, যেটা টুগেদার উই মে স্ট্রঙ্গার। যে ফুটবল যেমন বলছে বাণিজ্য, কূটনীতি সবকিছু নিয়েই আজকে সারা পৃথিবী জুড়ে দেখুন 211টা কান্ট্রি ফিফার আন্ডারে ফুটবল খেলা হয়। আলটিমেটলি আমরা যখন চোখ রাখি, যখন ওয়ার্ল্ড কাপ আসে, তখন আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় যে আমরা এত আজকে 140 কোটির দেশ হয়ে কেন আমরা ফুটবল খেলতে পারি, কেন আমাদের ওয়ার্ল্ড কাপে কোনো পার্টিসিপেশন। সেদিন ওয়ার্ল্ড কাপ এশিয়ান চ্যাম্পিয়নশিপ আমরা যেতে পৌঁছাতে পারছি না। তো সেটা সবচেয়ে আমাদের দুঃখের বিষয়। এই জন্য বিশেষ করে বাঙালি ফুটবল মানে আবেগ। এই বাঙালি আর বিশেষ করে কলকাতার ফুটবল এক সময় যেখানে আমরা সারা ইন্ডিয়াকে আমরা ডমিনেট করতাম, আজকে সেখানে দেখা যাচ্ছে একটা দুটো বাঙালি ছেলে আছে মুশকিল সে ভারতীয় টিমে। এক সময় 11টা প্লেয়ারই ভারতীয় টিমে থাকতো, ওই কলকাতার ছেলেরাই, বাঙালিরাই সেই টিমের আত্মা ছিল। কিন্তু আজকে কেন হারিয়ে যাচ্ছে? এবার যদি সেই সব নিয়ে কথা বলতে পারি অনেক দূর চলে যাবে। কিন্তু আমি ছোট্ট করে বলি, প্রবলেম হচ্ছে আমাদের সবাই আমরা কথা বলি যে গ্রাস রুট লেভেল আমাদের কেন স্ট্রং নয়। গ্রাস রুটে আমরা অ্যাকচুয়ালি কি কাজ করি? আমরা কথা বলি বেশি, কাজ করি কম। যেটা আমরা অ্যাকশন যেটাকে বলা হয়, আমরা কথা বলি কাজ করি কম। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকে কলকাতায় যে ফুটবল হয়, ইনফ্রাস্ট্রাকচারে যে দেখুন আমরা ভীষণ ভাবে পিছিয়ে আছি। সারা ভারতবর্ষে যেভাবে এগিয়ে চলছে, দিল্লি একসময় ফুটবলে কিছু ছিল না। আজকে দিল্লিতে যান, কমসে কম আপনি ওয়েবিনারে আছি। 50টা একাডেমি আপনি পাবেন, যেখানে এখন ফুটবল নার্সারি, হ্যাঁ ফুটবল নিশ্চয়ই, স্কুল জয়েন করুন। চলছে। ইভেন বাইচুং ভুটিয়া যে একদম লিজেন্ড ছিলেন এখানে বেঙ্গলে, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার পরে আপনি যে ভারত আমাকে একটা ফুটবল আইকন, হোয়াটসঅ্যাপে হ্যালো পাঠান, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, এই নাম্বারে পাঠান। তিনি তিনি ফুটবল ইয়েস স্কুল প্লিজ। খুলেছেন কোথায়? দিল্লিতে খুলেছেন, মুম্বাই খুলেছেন, অথচ কলকাতায় নয়। কারণ কলকাতায় যে মানসিকতা আমাদের, আমাদের সেটা সবচেয়ে আমাদের পিছিয়ে রেখেছে। কারণ আমরা কোনোদিন এগুতে চাই না। সেই অলরেডি আশিবাবু বলেছেন যে মান্দাতা আমলের আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মধ্যে আমরা পড়ে আছি। আমরা নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারছি না। যুগ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদেরকেও পাল্টানো উচিত। কিন্তু সেই মানসিকতা আমাদের যতদিন তৈরি না হবে, আমরা বলি আজকে 125 বছরের ক্লাব মোহনবাগান, কিন্তু দেখুন যদি সেইভাবে আক্ষরিকতা বলা হয়, তাদের নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এখনো সেই ময়দানে ফুটবলে আর্মিদের পারমিশন থাকলে তবেই ফুটবল খেলতে পারে, অথবা খেলা যায় না। আজকে ইস্টবেঙ্গল 105 বছর হয়ে গেল যে 1920 সালে ইস্টবেঙ্গলের জন্ম, শতবর্ষ উদযাপন করে এসছে, অথচ নিজেদের কোনো ইনফ্রাস্ট্রাকচার আমরা আজ অব্দি ডেভেলপ করতে পারিনি। ভারতীয় ফুটবলে যখন আইএসএল শুরু হয়েছে, তার একটা নতুন করে ক্রাইটেরিয়া শুরু করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেই ফুটবল ফেডারেশন যখন ক্রাইটেরিয়া শুরু করে, তাদের বেসিক ক্রাইটেরিয়া ছিল প্রত্যেকটার ইয়থ ডেভেলপমেন্ট স্টেজ রাখতে হবে, বিভিন্ন এজ ক্যাটাগরি ডেভেলপমেন্ট করতে হবে। গ্রাস রুটে যদি আমরা ডেভেলপমেন্ট না করি, উপর লেভেলে গিয়ে আমরা কোনোদিন ভালো ফুটবল খেলতে পারবো না। কিন্তু সবাই কথা বলে গ্রাস রুট নিয়ে, আজকে ছোট ছোট ক্যাম্প গুলি সব ফুটবল একাডেমি নামে পরিচিত হয়েছে। আমি দুঃখের সঙ্গে বলছি, আমি জানি না ও ভারতবর্ষে এবং সারা ভারতবর্ষে যতগুলি ফুটবল একাডেমি আছে, কটা ফুটবল একাডেমির প্রপার সিলেবাস আছে। কারণ আপনি যে কোনো যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আজকে বলুন সিবিএসসি, আইসিএসসি, যখন আপনি পড়তে যাবেন আপনার সন্তানদের পড়াবেন, আপনি দেখবেন তারা একটা কারিকুলাম ফলো করে, সেখানে একটা সিলেবাস ফলো করে, সারা বছর সেই প্রপার ধরে 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 সেই সিলেবাসটা তাকে পড়ানো হয়, তারপরে তার পরীক্ষা নেওয়া হয়। কিন্তু একাডেমিগুলি তৈরি হয়েছে, কিন্তু তার কোনো প্রপার সিলেবাস নেই। এবার সেই প্রথমত তার সেই সিলেবাস তৈরি করার মতো যেই মন মানসিকতা কোচেদের শিক্ষা দরকার, সেইভাবে আমাদের কোচেসরা শিক্ষিত নয়। আজকাল এএফএফ অনেক লাইসেন্স চালু করেছে, ডি লাইসেন্স, সি লাইসেন্স, বি লাইসেন্স, এ লাইসেন্স। এগুলি অ্যাকচুয়ালি যে মানসিকতা নিয়ে তৈরি করা হয়েছিল টপ ক্লাস প্লেয়ারদেরকে কোচিং এ ড্র্যাগ করার জন্য, কিন্তু আপনি বিস্তারিত তার মধ্যে কিছু নেই। আমি একজন ইনস্ট্রাক্টর এএফএফ এর, অনেকদিন ধরে কাজ করেছি, কিন্তু সেখানে ডিটেল কোচিং সম্বন্ধে বিশেষ কিছু নেই, সবচেয়ে দুঃখের বিষয়। আর যারা ডিটেল জানেন, তারা সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই সেখানে। তাই থেকে একটা জিনিসে আজকে তৈরি করা হচ্ছে, সেই 1 বছরের কোর্স কেউ করতে চায় না, লম্বা হয়ে গেছে, কিন্তু আপনাকে যদি বিস্তারিত জানতে হয়,
তখন আপনাকে ডিটেলে যেতে হবে। কিন্তু আমরা যেহেতু ছোট ছোট কোর্সগুলি আছে, ডি লাইসেন্স, সি লাইসেন্স, বি লাইসেন্স, আপনি 6 দিনে, 10 দিনে, 11 দিনে, 12 দিনে যে কোচিং শিখছেন, একটা প্লেয়ার যদি টপ লেভেল খেলে থাকে তাকে কিছুটা আইডিয়া দেওয়া যায়। কিন্তু যারা খেলেননি মেইনলি, তারা যখন কোচিং লাইনে আসছেন, তো তাদের মধ্যে সেই নলেজটা সেভাবে বিস্তার পাচ্ছে না। কোচিং জিনিসটা কি, হোয়াট ইজ টিচিং, হোয়াট ইজ কোচিং, হোয়াট ইজ ট্রেনিং, দে ডাজ নট ডিফারেন্সিয়েট এমং দিস। তো একটা কোচ যদি নিজের দৃষ্টিভঙ্গি যদি প্রপার না হয়, পড়াশোনা যদি না করে, আমি যদি ভালো ডিটেল সবকিছু না জানি, আমি অন্যদেরকে শিক্ষিত করব কি করে? সেই ক্লাব বা একাডেমি বলুন, যারাই তৈরি করছে, আমরা কিছুদিনের জন্য কলকাতা ময়দানে 3 মাস 4 মাস ফুটবলে সারা বছরে ক্লাবগুলি তখন প্লেয়ারদের ডেকে নিয়ে আসে, ট্রায়াল নেয়, ট্রায়ালের মাধ্যমে 7 দিন 10 দিন ওনার দেখে নিলেন, দেখে নিয়ে একটা টিম তৈরি করলেন 15 দিন। আশিবাবু যেটা একবারে ভালোভাবে বলেছেন, যে 7 দিনে 10 দিনে কি করে একটা টিম হতে পারে। একটা ফুটবল এত ভার, যেখানে একটা টিম সারা বছর প্র্যাকটিস করার পরে কিছু করতে পারে না, সেখানে 7 দিন 10 দিনের দিয়ে সেই এক্সপেক্টেড রেজাল্ট আমরা কোনোদিনই পাই না। হ্যাঁ, ফ্লুকে হয়তো কখনো আজকে একটা টিম জিতে গেলাম, কিন্তু যেভাবে তৈরি হওয়া দরকার আমরা সেভাবে কিছুতে তৈরি হতে পারছি না। একটা ফুটবল কোচের শুধু একাই দায়িত্ব নয়, একটা আমরা বলি টিম বিহাইন্ড টিম। একটা ফুটবল টিম যেন 11 জন খেলে, 20-25 জন প্লেয়ার থাকে, কিন্তু তার পিছনেও কমসে কম 8 থেকে 10 জন লোকের দরকার। একটা হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ, যেটা আমরা বিশেষভাবে নেগলেক্ট করছি। কোনো টিমের মধ্যে আমি দেখি না কলকাতা ফুটবলে কোনো টিম এভাবে কোনো স্পেশালিস্ট, বড় দুই একটা ক্লাব হয়তো রাখে তাদের মুষ্টিমেয় কিছু এর জন্য, কিন্তু অন্যান্য টিমগুলি যারা সারা বছর করছে তাদের মধ্যে সেই ধরনের কোনো লোক নেই। এবং তার থেকে বড় কথা হচ্ছে, আমরা সাইকোলজিক্যাল কোনো না কোনো সাইকোলজিস্ট নেই, টিম ডক্টর নেই। ইভেন কলকাতা ময়দানে কলকাতা ফুটবল যখন হয়, সবচেয়ে অবাক হওয়ার যে একটা অ্যাম্বুলেন্স অব্দি থাকে না। প্লেয়াররা চোট আঘাত পায়, তার মধ্যে অনেকের প্রাণহানিও হয়েছে, কিন্তু সেসব কেউ দেখার নাই। আমার বলতে খারাপ লাগছে, আমরা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, আইএফএ, এআইএফএফ এর আগে আমাদের এই জন্ম, যার জন্য আইএফএ শিল্ড, মোহনবাগান এই যে ইংলিশ টিমকে হারিয়ে যখন এই টিম জিতে, কিন্তু আমাদের সেই যে মান্দাতার আমলের চিন্তা ভাবনা, সেইভাবে কিছুতেই আমরা বেরিয়ে আসতে পারছি না। যখন আমাদের কলকাতা ফুটবল লিগটা চলে, আপনি যদি দেখেন, মাঠে যদি যান, খেলার অনুপযুক্ত মাঠে খেলতে হয়, প্লেয়ারদের ইনজুরি একটা সবচেয়ে বড় ইস্যু। পারফরমেন্স কোথা থেকে আসবে? আপনি যদি একটা ভালো পরিবেশ, একটা স্কুলে, যেমন ভালো স্কুলে কেন আমরা বাচ্চাদের তৈরি পাঠাই, যে ভালো এনভায়রনমেন্ট পাবে, ভালো টিচারদের কাছে সে গাইডেন্স পাবে, তবে তো সে সুশিক্ষিত গড়ে উঠবে, শিক্ষাটা হবে। যার জন্য আমাদের এত পড়াশোনা হচ্ছে, আমাদের ট্যালেন্ট গুলি খুঁজে পাওয়া যায়। সারা পৃথিবীতে আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যখন বাইরে চলে যাচ্ছে, কিন্তু ফুটবল মাঠে কেন আমরা পাচ্ছি না? আমাদের মধ্যে যদি বলেন ট্যালেন্ট, ট্যালেন্ট আমাদের কম নয়, কিন্তু এই ট্যালেন্টটাকে তো প্রপার যদি পরিচর্যা না দেওয়া হয়, একটা গাছকে, চারা গাছকে যদি বড় গাছ তৈরি করতে গেলে তাকে যেমন জল সার ঠিক মতো দিয়ে তৈরি করতে হবে, ঠিক তেমনি টেকনিক্যাল ট্যাকটিক্যালের সঙ্গে তার ফিজিক্যাল ফিটনেস, মানসিক দৃঢ়তা, মেন্টাল টাফনেস, এগুলো যদি তৈরি করতে না পারা যায়, ভালো ফুটবল কোনোদিন আশা করা যায় না। তাই আমার বিনীত অনুরোধ, যারা ফুটবল নিয়ে চর্চা করছেন, গ্রাসরুট গ্রাসরুট বলছেন, কিন্তু আসলে কি আমরা গ্রাসরুটের একটা নাজুক, যেটাকে বলা হয় খুব কোমল বা একটা শিশু বাচ্চা, তাদের যে ট্রেনিং, সেই ট্রেনিং এ আমরা দিই না, সেভাবে আমরা তৈরি করি না। আমরা যদি আজকে একটা গাছকে যদি পরিচর্যা দিই না, বড় হবে কি করে, তারপর তার ফুল ফল ধরবে কি করে? তেমনি একটা প্লেয়ারকে যদি আমরা ছোটবেলা থেকে যদি আমরা সঠিকভাবে তাকে পরিচর্যা না করি, তাকে ঠিক সময় দিই, তার যদি কোনো ট্রেনিং শিডিউল না থাকে, তার যদি নিউট্রিশন না থাকে, তাকে যদি ইনফ্রাস্ট্রাকচার, ভালো মাঠ যদি তাকে না দেওয়া হয়, তাহলে কিভাবে আমরা আশা করতে পারি যে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলবে? ওয়ার্ল্ড কাপ আসলে আমাদের মধ্যে উন্মাদনা দেখা দেয়। সবাই বলে আমরা কেন ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি না, 140 কোটি দেশ, ছোট ছোট কান্ট্রি, যেখানে 5 লাখ 10 লাখ 20 লাখ কান্ট্রি, সে তারাও ওয়ার্ল্ড কাপ খেলছে আজকে, কিন্তু আমরা পারছি না কেন? কারণ আমাদের মধ্যে কোনো সিস্টেম নেই, কোনো পরিচয় নেই। আমাদের আজ অব্দি 75 বছর হয়ে গেল, স্বাধীনতা পেরিয়ে গেলাম আমরা, কিন্তু আজ অব্দি আমাদের কোনো কোর্স পলিসি নেই, কোর্স সিস্টেম নেই। তো সেই জন্য অনেক দুঃখ। এইভাবে ফুটবল নিয়ে বলতে গেলে, আমাদের মধ্যে একসময় আমরা ফুটবল নিয়ে এত উন্মাদনা ছিল, আমাদের যে র্যাঙ্কিং ছিল সেটা আমরা ফিফা র্যাঙ্কিং অনুযায়ী 94 95 ছিলাম, এবং গত 2 বছর আগে আমাদের ছিল 102। আজকে যদি আপনি ফিফা র্যাঙ্কিং দেখেন, আমরা চলে গেছি সেখানে 127, মেয়েদের সেখানে 59, মেয়েদের কিছুদিন আগে ছিল 55 51, এখন চলে গেছে সেটা 69-এ। কেন? কারণ আমাদের কোনো পরিকল্পনা নেই। আমরা সেভাবে
ফিফা র্যাঙ্কিং হতে গেলে তার যে কতগুলি রিকোয়ারমেন্ট থাকে, আমাদের ফ্রেন্ড লিস্ট করতে হবে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ড লিস্ট করতে হবে, টিমকে পারফরমেন্স দিতে হবে, তবেই সেভাবে হবে। কিন্তু আমাদের এই নিয়ে কোনো ভুরুক্ষেপ নেই, আমরা সেভাবে কোনো এক্সপোজারে যাই না। মাঝে মধ্যে কখনো কখনো মনে হয় তখন হিসাব করি, কিন্তু এটা যেটা এটা রেগুলার সিস্টেমেটিক হওয়া দরকার, সেই নিয়ে কারো কোনো বক্তব্য নেই। সেই গতানুগতিক ভাবে পলিটিক্যাল পার্টি যখন পাল্টে যায়, আমাদের ফিফা, আইএফএ বা এএফএফ এর সেক্রেটারি প্রেসিডেন্ট সবাই পাল্টে যায়, পলিসি পাল্টে যায়, যখন যে আসে সে তার মতো করে চালাবার চেষ্টা করে। কারণ আমাদের কোনো কংক্রিট কোনো নেই বলে আজকে কোনো চিন্তাধারা নেই, কোনো আমাদের প্ল্যান নেই। আমি জানি যে জাপান ভিশন প্রজেক্ট শুরু করেছিল 2000 সালে, 2040-এর মধ্যে ওরা এশিয়ার টপ, ওয়ার্ল্ডের টপ 10-এ আসবে এবং 2050-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখে জাপান অলরেডি কাজ শুরু করেছে। ঠিক তার 10-11 বছর মাথায় 2011-তে অলরেডি জাপান ইউএসএ উইমেন ওয়ার্ল্ড কাপ টিমকে হারিয়ে, যারা গত 2 বছর লাগাতার চ্যাম্পিয়ন ছিল তাদেরকে হারিয়ে অলরেডি জাপান উইমেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে আন্ডার 2011 and 2015। তো যারা সিস্টেম নিয়ে পরবর্তী থেকে আপনার সিস্টেমেটিক ভাবে যদি কাজ করি, আমরা যদি প্রপার প্ল্যানিং করি, প্রপার চিন্তা ভাবনা করে, সেই লোক যদি থাকে তারা যদি চিন্তা ভাবনা করেন, তবে আমরা এগোতে পারবো। আজকে ঘুরে আসি, আমি অনেকে লিখছেন দেখলাম, আমাদের ছোটদের, কেন ছোটদের যে প্ল্যানিং করতে হবে সেটা অনেক বেশি সিস্টেমেটিক দরকার। নাম্বার আমরা 30-40 জন প্লেয়ারকে নিয়ে একটা কোচ কাজ করে, এটা কোনোদিন সম্ভব নয় 30-40টা প্লেয়ারকে নিয়ে। নাম্বার অফ কোচেস শুড বি দেয়ার। আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিতে দেখেন 10 থেকে 12 জনের এক একটা গ্রুপের মধ্যে কোচেসরা কাজ করে, কারণ কি তার শুধু শারীরিক গঠনটা, শারীরিক গঠনটাকে তারই করতে, তার এজিলিটি, ফিজিক্যাল ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ, স্পিড, এন্ডুরেন্স, এগুলির উপর যদি ভালোভাবে কাজ না করা হয়, আপনি কোনোদিন ভালো ফুটবল এক্সপেক্ট করতে পারেন না। টেকনিক্যাল কোয়ালিটি ডেভেলপ হবে তখনই যখন তার সঙ্গে ফিজিক্যাল অ্যাবিলিটি অনেক দরকার। আমি বলের কাছে পৌঁছাতে পারবো, আমি 90 মিনিট লাগাতো দৌড়াতে পারবো, আমি পাওয়ারফুল শট মারতে পারবো, তবে তো আমি ফুটবলটা ভালো রেজাল্ট দিতে পারবো। কিন্তু আমরা সেগুলোর দিকে নজর খুবই কম দিই, সেটাই আমাদের সবচেয়ে বড় ড্রব্যাক। এই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাই ছোটবেলা থেকে সুস্থ শারীরিকভাবে গড়ে তোলার জন্য প্রপার ফিটনেস ট্রেনিং করান। সেইভাবে তার বল ট্রেনিং এর সঙ্গে বল দিয়ে সেগুলো করানো যেতে পারে, কোচেরা জানে কিভাবে উইথ বল উইদাউট বল সবকিছু করানো করা যায়। তার সঙ্গে হচ্ছে ভালো খাওয়া দাওয়া। আমরা জেনেটিক্যালি একটু পিছিয়ে আছি, বিশেষ করে বাঙালিদের মধ্যে সেভাবে লম্বা চড়া স্বাস্থ্য, আবার ফিজিক্যালি আমরা স্ট্রং নই। কিন্তু আমাদের, আমরা যদি ইন্টেলিজেন্সের দিক থেকে দেখেন, আমরা বাঙালিরা অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি আমাদের ক্যালিবার আছে, কিন্তু ফিজিক্যাল যখন হয় তখন সেটা আমরা পেরে উঠি না। কিন্তু সেটাকে ওভারকাম করার জন্য যদি আমরা ছোটবেলা থেকে মানসিক দৃঢ়তা দেখাই, যদি সেভাবে আমরা তৈরি করি, তার সঙ্গে যদি নিউট্রিশনটা প্রপারলি দেওয়া হয়, নিশ্চয়ই আমরা এইভাবে এইটাকে ওভারকাম করতে পারবো। তো ফুটবল নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলা হবে। আমার রিকোয়েস্ট, কলকাতা ক্লাবগুলির যে ফুটবল সেশন অনলি 2 মাস 3 মাস চলে, এটাকে অ্যাটলিস্ট 6 থেকে 8 মাস যদি না করা যায়। কারণ একটা লম্বা সেশন যদি না পায় একটা প্লেয়ার, সারা বছর যদি 10টা 12টা ফুটবল ম্যাচ খেলে, কলকাতা লিগ শেষ। তারপরে সে কি করে? কিছু কিছু জিলে ছেলে তাদের নিজের জীবিকা চালাবার জন্য ফ্যাব বলা হয়, যেটাকে টেন্ডার ম্যাচ খেলতে চলে যায় এদিক ওদিকে। সেখানে কি হয়, ওরা ছোট মাঠে খেলে, যখন যেখানে যেরকম প্রপার রেস্ট পায় না, প্রপার সেখানে আন্ডারস্ট্যান্ডিং হয় না, চোট নিয়ে যায়, তারপরে সে আস্তে আস্তে হারিয়ে যায়। তার মধ্যে প্রভুও ক্ষমতা থাকা সত্ত্বেও সে যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্ট গুলিকে সেভাবে বিকাশ হতে পারে না, অচিরে হয়ে যায়। আরেকটা যেটা আমি দেখেছি, আমরা যেটাকে বলি আর্লি বার্ন। আমরা ছোটবেলায় তার লোড এবং লোডটাকে কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব, আমরা সেটাই নজর নেই, কোচেদের মধ্যে সেই রকম নেই। ভাবলো যে আমি যাকে খুব পরিশ্রম করে দিলাম, অনেক দৌড় করে দিলাম, অনেক বাগিয়ে দিলাম, মানে সে খুব ভালো প্লেয়ার হয়ে যাবে, না। আমাদের এটা জানতে হবে লোড অ্যান্ড রিকভারি, রিকভারি রিজেনারেশন কিভাবে সম্ভব, কতটা ট্রেনিং করালে কার কি ফিজিক্যাল ক্ষমতা, সেটা আমাকে জানতে হবে। একটা ফুটবল কোচকে সবসময় ভালো জানতে হবে একটা হিউম্যান ফিজিওলজি এবং ট্রেনিং মেথড, এই দুটো যদি না জানলে কোনো, কারণ আমি যখন একটা গাড়ি চালাই, গাড়ির কতটা ক্যাপাসিটি আছে, কতটা বেগে যেতে পারে গাড়িটা, আমি যদি এগুলি জানি সেভাবে আমি গাড়িটা চালাবো। তো হিউম্যান ক্যাপাসিটিটা যদি প্লেয়ারদের সক্ষমতাটা যদি আমি না মাপতে পারি, আমি যদি না জানি তার কত হার্ট রেট চলছে, তার কেমন পাওয়ার আছে, তার এক্সপ্লোসিভনেস কতটা আছে, এইগুলি যদি আমরা না জানি, তাহলে আমি সেভাবে ট্রেনিং করাবো কি করে? আমি যদি তাকে ওভারলোডেড করে দিই, তার মাসেল স্পেজম হয়ে যাবে, তার মাসেল গুলি সরনেস হয়ে যাবে, মাসেল ইঞ্জুরি হয়ে যাবে, তার ট্যালেন্টটা সে হারিয়ে ফেলবে। সুতরাং আমাদের খুব ক্যালকুলেটিভ করে, আজকে বিদেশি কোচেদের কেন বলা হয়, অস্ট্রেলিয়া জার্মানি তারা সাইন্টিফিক ওয়েতে ট্রেনিং করা হয়। এই জন্য দেখবেন টপ ক্লাস ক্লাবে যতগুলি ফিজিও আছে তারা আসে অস্ট্রেলিয়া থেকে বা জার্মানি থেকে।
because they have well trained, they have well knowledge enough about the physiology and training method. So according to that, they have maintained the training schedule, load, recovery and proper regeneration. এটা যদি মেনটেন না করি, আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিই। ধরুন আমি 100 টাকা নিয়ে বাজারে, মা আমাকে দিল, আমি 20 টাকা খরচা করে বাড়ি এলাম, বন্ধু বান্ধবের সঙ্গে খরচা করলাম। পরের দিন যখন আমি আবার বেরোচ্ছি, আমি কত টাকা নিয়ে বেরোচ্ছি? কালকে তো 20 টাকা খরচা করেছি, আজকে আমি 80 টাকা নিয়ে বেরোচ্ছি। আজকে আমি আবার কিছুটা খরচ করলাম, তাহলে আমার 40-20 টাকা যদি খরচ করার পরে আজকে, গতকালকে 20 করেছি, আজকে 20 করেছি, এবার আমার কাছে কত আছে? আমার কাছে 60 টাকা আছে। আমার একটা বন্ধু আমার কাছে চাইলো যে আমাকে 100 টাকা ধার দেওয়া, আমি চাইলেও ওকে দিতে পারবো না। আমার 100% তখন মাত্র 60 টাকা আছে আমার কাছে, ওটা আমার 100%, কারণ আমি 40 টাকা অলরেডি খরচ করে ফেলেছি। তাহলে আমি যে 40 টাকা খরচ করে ফেলেছি, আমার মা আমাকে দেয়নি পকেট মানি, মাও দেয়নি, বাবাও দেয়নি, আমি সেটা নিয়ে যাচ্ছি, আমার ইচ্ছা থাকলেও আমি দিতে পারছি না। ঠিক সেইভাবেই কনসিস্টেন্সি থাকে না পারফরমেন্সে। একটা ছেলে যদি রেগুলার খেলে আসছে, তার রিকভারিটা যখন হচ্ছে না, সে চাইছে তার 100% দিচ্ছে, কিন্তু তার 100% তার কাছে তো নেই, সে তো রিকভারটা হয়নি তার প্রপারলি। কোচকে যে সবসময় ডিমান্ড করে তার 100% দিক, প্লেয়ারও চায় তাকে 100% দিতে, কিন্তু তার ক্যাপাসিটি তো সেটা হচ্ছে না। কারণ কি, সে অলরেডি ওভার এক্সস্টেড হয়ে আছে, এখানে সেখানে খেলে প্রপার রিকভারি রিজেনারেশন তার সেই সিস্টেমটা ফলো করা হয়নি, ওভার মেসেজ খেলছে, ওভার ইউজ হয়ে যাচ্ছে। তাহলে এই হলো প্রবলেম, আমরা যে পারফরমেন্স দিতে চাইলেও আমরা পারফরমেন্স দিতে পারছি না। কোচ ডিমান্ড করছে 100%, কিন্তু আমি দেবো কোথা থেকে? আমার কাছে যেটা 100% আমার যা আছে সেটাই তো আমি 100 দিতে পারি, কিন্তু আমি তো অলরেডি তার অর্ধেক আমি এডজাস্ট করে ফেলেছি। এই জন্য কোচেদেরকে খুব ভালো করে বুঝতে হবে কতটা আমি লোড দেবো, কতটা লোড টলারেন্স আছে প্লেয়ারের মধ্যে, এবং সেটা রিকভারি প্রসেস কি, কত কি 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 মেথড, দ্যার ইজ সো মেনি ডিফারেন্ট মেথড আর রিকভারি এন্ড রিজেনারেশন, এইগুলি জানতে হবে মেইনলি। এগুলি যদি একজন ফিটনেস ট্রেনার, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ, ওর কাছে ভালো নলেজ আছে, একটা কোচের কাছে নাও থাকতে পারে। বিদেশে তারা এইগুলি একটা টিম নিয়ে কাজ করে, যার জন্য ওদের এই প্রবলেমটা হয় না। কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার, সেটা আমাদের ফ্যাসিলিটি, একটা ক্লাব কোচকে কোচকে 3 মাস সময় পায়, তার মধ্যে বললো তুমি টিম চালাও, তুমি ম্যানেজার, তুমি সবকিছু, প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ করো, প্লেয়ার ধরে নিয়ে আসো, তাকে কত টাকা দিতে হবে না দিতে হবে সব কোচে করে বেড়াচ্ছে। তো এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ভালো ফুটবল কোনোদিন সম্ভব না। কোন রকমের সে প্লেয়ারদের যোগাযোগ করে, প্লেয়ারদের নিয়ে আসে, কিছুদিন জড়ো করলো এক জায়গায়, তারপরে তাদের ট্রেনিং দিল, তারপরে ফুটবল খেলা শুরু হয়ে গেল। ট্রেনিং দেওয়ার সময়টা কোথায়? আমি তো তাকে সেভাবে শিখিয়ে পরিবে শিক্ষিত করতেই পারলাম না। তার আগেই আমার টুর্নামেন্ট চলে এলো, খেললাম, এবার 10টা 12টা ম্যাচ খেললাম, সারা আমার ফুটবল সিজন শেষ। আর সারা বছর সে করছে এটা। প্রবলেমটা আমাদের এখানেই, কারণ আমাদের পলিসি মেকাররা যদি কোনো পলিসি না তৈরি করেন, আমাদের ক্লাবগুলি এইভাবে চলছে, সেই তথাকথিত যেভাবে চলে আসছে, বাবা চালাচ্ছে, দাদু চালিয়েছিল, বাবা চালাচ্ছে, বাবার পরে আমি চালাচ্ছি, এইভাবে চলছে। দ্যার ইজ নো সিস্টেমেটিক ডেভেলপমেন্ট। তো ফুটবল নিয়ে কথা বলতে গেলে অনেক কিছুই কথা বলতে হবে, সারা রাত পেরিয়ে যাবে, সেখানে ফুটবল শেষ হবে না। ড্রব্যাক আমাদের অনেক আছে, তার মধ্যেও যদি এইভাবে অনেকে চেষ্টা করে যাচ্ছেন সাপোর্ট দিয়ে আজকে ফুটবলটাকে নিয়ে আসতে, হয়তো অদূর ভবিষ্যতে আমরা কোথায় পৌঁছাতে পারবো। কিন্তু আমি কোনো হোপ দেখতে পাচ্ছি না। যে সিস্টেমে চলছে আমাদের, এই সিস্টেমে যদি চলে, আর 100 বছর আমরা কোনো ওয়ার্ল্ড কাপের মুখ দেখতে পাবো। আশিস বাবু, যদি কেউ কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, বা কেউ যদি কিছু বলতে চায় কোয়েশ্চেন করুন, তাহলে আমি চেষ্টা করব। আপনি একটু আনমিউট করুন, আপনার মিউট হয়ে আছে আশিস বাবু। আপনি দারুণভাবে আলোকিত করলেন। এবং সুশ্রীক নিয়োগী বলে একজন ফুটবল কোচ, আই নো হিম ভেরি ওয়েল, ইজ এ নাইস গাই। খুব প্রত্যন্ত এলাকায়, খুব প্রত্যন্ত দক্ষিণ 24 পরগনায় একটি প্রত্যন্ত প্রায় জায়গায় সে তার কাজ করে। সে লিখছে, দ্য ওয়ে আওয়ার প্যারেন্ট বডি টিচ বার্ডিং কোচেস ইজ টোটালি রং। এ পার্সন হু নেভার ever kicks a football nowadays becoming a licensed football coach by paying money. এবার দেখুন, আবার প্রণব দাস লিখছেন, আমাদের খুব উন্নয়ন হোক একদমই প্রাথমিক বিদ্যালয় থেকে, 6 বছর থেকে 10 বছর, এটাই লিখছেন। আমি প্রণব বাবুকে অ্যাকচুয়ালি ইনভাইট করেছিলাম প্রোগ্রামে সরাসরি বক্তব্য পেশ করার জন্য, কিন্তু প্রণব বাবু টেকনিক্যাল কারণে প্রোগ্রামটায় জয়েন করতে পারেননি, তাই প্রণব বাবু ওখানে তার বক্তব্য লিখেছে। তবু চেষ্টা করে যান। আমার কতগুলো বক্তব্য একটু বলার আছে এই বিষয় নিয়ে, কিরকম বলুন বলুন। কতগুলো জিনিস একটু বোঝার ব্যাপার আছে ফ্রম ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ সোশিওলজি
and from the viewpoint of psychology and post training. রাইট। এই পোস্ট ট্রেনিং, সবার প্রথমে একটু পোস্ট ট্রেনিং এর বিষয়টা আসি। তার আগে ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে পেফি বলা হয়, তার যে ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার, তার প্রেসিডেন্ট ডক্টর সুদর্শন বিশ্বাস, এবং আমি সেখানকার একজন মেম্বার। এবং আমাদের সংগঠন আহ, পীযূষ পীযূষ জৈন আমাদের সংগঠনের সর্বভারতীয় প্রধান এবং সেক্রেটারি। এবং আহ, এই বছরে আমরা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্টের আন্ডারে, আমরা দারুণ কাজ করার জন্য। আমাদের একটা ওয়েবিনার হয়েছিল, চ্যাম্পিয়ন মাইন্ডসেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, হয়েছিল ক্যালিফোর্নিয়া থেকে। প্রোগ্রামটা 10 দিনের একটা প্রোগ্রাম ছিল, অত্যন্ত সুচারুরূপে পরিচালিত। আঞ্জুম বালিয়ান বলে একজন সাইকোলজিস্ট, স্পোর্টস সাইকোলজিস্ট, উনি প্রোগ্রামটা কন্ডাক্ট করেছিলেন। এক অফুরন্ত শক্তির উৎস এই মহিলা, একদম কন্টিনিউয়াস 4 ঘন্টা ধরে বক্তৃতা করে গেছেন আমাদেরকে আপ্লুত করে। তার বক্তব্য থেকে আমি একজন সাইকোলজিস্ট হিসাবে প্রচুর প্রাপ্তিযোগ হয়েছিল। আমি এগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই। কেন শেয়ার করতে চাইবো, দেখুন না, আপনারা একটু ভেবে দেখুন না। আপনারা তো অনেক কলকাতা ময়দানে অনেক বড় বড় মানুষ, বড় বড় কোচ, অনেকের কাছে আমি আমার বক্তব্য পেশ করেছি, কথা বলেছি, ফোন করেছি, অ্যাপ্রোচ করেছি। আমাকে বলছে কি ব্যাপারটা একটু বোঝান তো, এরকম ভাবে এসেছে কথা। একটু বসবো আপনার সঙ্গে একদিন, সে বসাটা কবে হবে তার কোনো এখনো ঠিক নেই। যাই হোক, হোয়াট এভার। তা এটাই অঞ্জু ড্রব্যাক আমার, মালিয়াল, হ্যাঁ, এটাই ড্রব্যাক, এই যে আপনার সঙ্গে বসবো, আপনার দরকার, হ্যাঁ, আপনাকে আপনার বাট সাথে বসবো, প্রচুর বসেই যাবো, অকুপেটেড। কবে বসবো ঠিক নেই। অ্যাকচুয়ালি ওটাই ব্যাপার তো। হচ্ছে কি, আপনি, আমার তো কোনো কোনো সময় মনে হয় যে ওই মানুষটা বসার যোগ্য কিনা, এটাই আমার মাথায় প্রশ্ন আসে অনেক সময়। এটা আমার মাথায় প্রশ্ন আসে মাঝে মাঝে। মানে আদৌ আমি, মানে এই বিষয়টা নিয়ে উনি কিছু বোঝেন কিনা, এটাই আমার মাথায় আছে। যাই হোক, হোয়াট এভার। আমি আমি আপনি যদি না বোঝেন তাতেও কোনো আসে যায় না, আমি আপনাকে বোঝাতে সক্ষম, কারণ আমরা তো এইভাবেই বোঝাই মানুষকে। এবং যাই হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আঞ্জুম বালিয়াল কি বলছেন সে সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করছি আপনাদের। সবার প্রথম হলো বাঙালির সার্ভাইভাল মেন্টালিটি। বাঙালির সার্ভাইভাল মেন্টালিটিটা কি, একদম, মানে আমাদের যে স্বাধীনতার সময় এই যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বহু মানুষ আসে, এসে এখানে জড়ো হয় উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গা থেকে। সময় উত্তর চব্বিশ পরগনা ছিল ফুটবলারদের স্বর্গরাজ্য, ফুটবলার তৈরি হওয়ার কারখানা ছিল। এবং শুনলে আমার মানে খুব, মানে আমি খুব বিনীত ভাবে বলছি, অন্যভাবে নেবেন না কেউ, মোস্ট অফ দা ফ্যামিলির যে প্লেয়ার গুলো আসতো, তারা ওই সার্ভাইভাল, ওই লড়াকু পরিবারগুলো থেকে খেলার ছেলেরা আসতো। একদম এবং স্ট্রাগল ফর তারা, এক্সিস্টেন্স। মানে তারা সেই স্ট্রাগল। বাঙাল ভাষাতেই কথাটা বলতো, আমি বাঙাল হ্যাঁ, হতি বলছি না কথাটা, তারা স্ট্রাগল তারা ফর সেই ভাষাতেই এক্সিস্টেন্স। কথা বলতো। এবার যাই হোক, সেখানে আমরা দেখেছি, আবার দেখেছি হুগলি ডিস্ট্রিক্টে, সেখানেও প্রচুর প্লেয়ার তৈরি হয়েছে। এই যে সেখানে আবার দেখা যাচ্ছে যে বাঙালির যে সেই কুল মেন্টালিটি, সেরকম ভাবে তারা ওখানে রয়েছে। তো এই যে বাঙালির যে একটা সার্ভাইভাল মেন্টালিটি, অর্থাৎ দেখা যায় একটা জায়গার পরে বাবা মাই বলতে শুরু করে আর সব পড়াশোনার দরকার নেই, এবার চাকরিতে ঢুকে পড়, বা আর কিছু খেলার দরকার নেই, এবার পড়াশোনায়, এবার চাকরির চেষ্টা কর। এই যে একটা সার্ভাইভাল মেন্টালিটি, এই এই জায়গায় একটা চাপ, বড় চাপ, যা কিনা আমাদের ফুটবলের ক্ষতি করেছে বলে আমার মনে হয়েছে। এক, 2 নম্বর, এমনকি আমার বাবাও তাই করেছে। আমি আমার বাবাকে, মৃত বাবাকে টেনে এনে, আমি তাকে কোনো রকম দোষারোপ করছি না, আজকে বাবা বিদ্যা দিয়েছে বলে আপনাদের সামনে বসে আমি কিছু দু কথা বলতে পারছি। হ্যাঁ, I am become the master degree holder because of my father's inspiration. So my dear friends, আমি এটা বলতে চাইছি, এই সার্ভাইভাল মেন্টালিটির মধ্যে দিয়ে অলরেডি আমাদের ছেলেরা প্রচুর চাপে থাকে, চাপের মধ্যে আবার সে খেলতে যায়। খেলে সে এন্ডোরফিনের সিক্রেশন করায়, শরীরে সে ডোপামাইনের সিক্রেশন ঘটায়, এবং সেরাটোনিনের সিক্রেশন ঘটায়, এবং প্লেজার অনুভব করে। এবং যদি ফেসবুক দেখেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমাকে মানে ক্ষমা করবেন, যে আপনি যদি ফেসবুক দেখেন, মানে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো পোস্ট হয়েছে, আপনি যদি দেখতে থাকেন, আপনি ক্ষণে ক্ষণে, মানে আমার কাছে সাথে প্রচুর ফুটবলার যুক্ত আছে, আমি প্রত্যেককে সম্মানের সঙ্গে বলছি, আপনি যদি দেখেন, লক্ষ্য করে দেখবেন যে অন্তত সকাল থেকে রাত্রি পর্যন্ত 50খানা ট্রফি সহ ছবি আছে। আরে কিসের ট্রফি এগুলো? এগুলো যে পাড়ার পাঁচুদার কম্পিটিশনের ট্রফি, এবং সেটাতেই তারা তৃপ্তি।
আমি আপনাকে বলছি এই ছেলেগুলোকে দোষ দেওয়া যায় না। এই ছেলেগুলো বাধ্য হয়ে ওটা করছে, সে খেলছে, কোনো পরীক্ষা দেওয়ার জায়গা নেই, ওই ক্ষেপের মাঠেই সে পরীক্ষা দিচ্ছে। আমি ঠিকই তো। পরীক্ষা দেওয়ার কথা বলছি, আমি না না ইনকামের এই, কথা বলছি না। না লোকে না বলে পরীক্ষা। ইনকাম, কি ইনকাম করে তারা? এখানে তাদের কি ইনকাম? তারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে যায়, তারা মনকে আনন্দিত করতে যায় সেখানে, যে আমি এই টুর্নামেন্টের ট্রফিটা পেলাম, একটা বিরাট ট্রফি, রং চং ওলা, পাহাড় পর্বত এদিকে বেরিয়ে আছে, একটা ইয়ে হ্যান্ডেল, ওপাশের হ্যান্ডেল বেরিয়ে আছে। হ্যাঁ, এই মানে এই যে তৃপ্তি, একে বলে ফলস সেন্স অফ স্যাটিসফ্যাকশন। এই ফলস সেকশন সেকশন নিয়ে আমরা অলরেডি আমরা সবাই ডুবে আছি। এরপরে সে পৌঁছলো কলকাতা ময়নারে বিভিন্ন টিমে খেলতে। সেখানে গিয়ে কি ঘটলো? সেখানে গিয়ে কি ঘটলো, এই চাপের ফলে সেখানে গিয়ে কি ঘটলো আমি একটু বলছি আপনাদেরকে। আমি একজনের কথা বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন। সিমন বাইলস, আপনারা নাম শুনেছেন সিমন বাইলসের? নিশ্চয়ই হ্যাঁ শুনেছেন। হ্যাঁ। খেলাধুলার জিমনাস্ট। জগতে সিমন বাইলস হলেন একজন আমেরিকান পথিকৃৎ জিমনাস্ট। ফুটবলার, সরি সরি, পথিকৃৎ জিমনাস্ট। যেমন প্রধুনোভা ভল্ট আমাদের দীপা কর্মকার করেছিল, আমরা প্রধুনোভা সম্পর্কে জেনেছিলাম, তেমন সিমন বাইলস, তার নামেই হয়তো পাঁচখানা ছখানা ভল্ট আছে। এমন একজন অ্যাথলিট, এমন একজন জিমনাস্ট উনি। এই সিমন বাইলস যখন জাপান অলিম্পিকে গেল, সেই অলিম্পিকে আপনি শুনলে অবাক হবেন, সেই অলিম্পিকে আমেরিকার আরেকজন পাঁচখানা গোল্ড মেডেল জিতে ফেলেছিল, তার নাম মাইকেল ফেলপস। ওই সিমন বাইলস সেই অলিম্পিকে ভয়ঙ্কর ভাবে ফেল হলো। যখন সে ভল্ট খাচ্ছে, এয়ারে রয়েছে, সেই সময় সে যখন ল্যান্ড করছে, তখন সে পয়েন্টের তুলনায় বাইরে গিয়ে পড়লো, এবং খুব ভয়ঙ্কর ভাবে পড়লো, এমনকি ডেথও হতে পারতো। সাথে সাথে আমেরিকান টিম তাকে ওখান থেকে উইথড্র করে নিল। উইথড্র করার পরে ইনভেস্টিগেশন শুরু হলো, হতে থাকলো। সিমন বাইলস একদিন আমাকে আমাদের কোর্সের মধ্যে বলছেন যে আমরা জানার চেষ্টা করছি কি হলো, কি ঘটলো, কি ঘটলো, কি ঘটলো। উঠে এসেছিল তিনখানা শব্দ, উঠে এসেছিল তিনখানা শব্দ: ইউ আর দ্য টোকেন অফ গোল্ড মেডেলস। গেমস ভিলেজে তাকে কেউ এ কথাটা কম্পিটিশনের দিন বলেছে, মানে তাকে চাপ দেওয়া হয়েছে, ইউ আর দ্য টোকেন অফ গোল্ড মেডেলস। আমেরিকা থেকে তুমি যখন এসেছো, তুমি ইউএস প্রতিনিধি হিসাবে তুমি এসেছো, মানে গোল্ড মেডেল নিয়ে যাবে, মানে এটাই চাপ। এবং বলছে সিমন বাইলস পরবর্তীকালে সাইকোলজিস্টকে বলেছেন যে আমি যখন এয়ারে আছি এই চিন্তাটা আমার মাথায় এলো, আর আমার সব কিছু কোথায় যেন গন্ডগোল হয়ে গেল, এরপরে আমাকে কি করতে হবে আমি জানি না, আমি সব ভুলে গেলাম এবং আমি উল্টো জায়গায় গিয়ে পড়লাম। এবং সঙ্গে সঙ্গে আমেরিকান টিম, ওরা তো খুব দক্ষ টিম, ওরা সঙ্গে সঙ্গে বুঝে নিল যে এটা এই 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 মানে সিজন হওয়া সত্ত্বেও একে দিয়ে এই কম্পিটিশন আর নামানো যাবে না, ওকে সঙ্গে সঙ্গে উইথড্র করে নাও। আবার সেই সিমন বাইলস এই বছরের ফ্রান্স অলিম্পিকে আবার কিন্তু সে সমমহিমায় নিজেকে হাজির করেছে। এটা হচ্ছে গিয়ে আমি আমেরিকান সাইকোলজিস্ট, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সাইকোলজিস্ট সিমন অঞ্জুম বালিয়ার, তার কাছ থেকে এই গল্পটা শুনলাম, এই কথাটা শুনলাম। তার কাছ থেকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস শুনলাম, শুনুন তাহলে কি শুনলাম। উনি বলছেন যে আমাদের দেশে সো কল্ড কিছু কোচ আছেন, মাঠে ঘাটে পাড়ায় প্রতি লোকাল ক্লাবে, এমনকি কলকাতা ময়দানেও, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলে প্লেয়ারকে গালিগালাজ করে যাচ্ছে। এটা নাকি মোটিভেশন। এখন প্রত্যেক স্টুডেন্টের সঙ্গে, প্রত্যেক প্লেয়ারের সঙ্গে নার্সারি, তারপরের গ্রুপ, বাবা মারা যায়। তার মানে আপনি শুয়োরের বাচ্চা বলার সাথে সাথে আপনি বাবা মাকেও শুয়োরের বাচ্চা বলে দাগিয়ে দিলেন। বলছে আমেরিকাতে এই ধরনের অপরাধ, এটাকে অপরাধ হিসেবে গণ্য হয়, মানবাধিকার লঙ্ঘন বলা হয়, এবং শাস্তি শতে শতে হয়। এই না না জিনিসগুলো এটা স্টপ এটা হওয়া দরকার। ইমপ্রিজমেন্ট, এর এর শাস্তি মানে জেল একদম। একদম জেল। তো এই জায়গাটা কিন্তু আমাদের অত্যন্ত, কারণ শিক্ষিত মানুষকে আপনি পাবেন কেন? আর শিক্ষিত মানুষ যদি ফুটবলে না আসে, তাহলে ফুটবল সাইন্টিফিক্যালি ডেভেলপ করবে না। যেখানে কাজে আছে শিক্ষিত সেখানে থেকে মানুষকে যাবে। যদি পেতে হয়, তাহলে এই ননসেন্স অ্যাক্টিভিটি গুলোকে বন্ধ করতে হবে। একদম একদম আইএফএ কে নিয়ম করতে হবে, যদি কোনো মাঠে এই ধরনের অ্যাক্টিভিটি হয় তাহলে সঙ্গে হুইল সঙ্গে শাস্তি হবে। হুইল বেল দা হুইল, কে বাঁধবে বিড়াল ঘন্টা ঘন্টাটা বাঁধবে কে? সবটাই আইএফএ তো ওই অবস্থায় আছে। আপনি কে কার জন্য করবে? আরো একটা ইম্পর্টেন্ট কথা আমার মনে হয়েছে, যে খেলোয়াড়দের সারা বছর ধরে যারা খেলছে না, টুর্নামেন্টের সংখ্যা যেমন বাড়ানো হচ্ছে, কিন্তু এই টুর্নামেন্ট গুলো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে
পার্টিকুলার কিছু নির্দিষ্ট দলই সেখানে চান্স পাচ্ছে, তার বদলে ওপেন করা দরকার আরো বেশি জেলা স্তরে। অনেকে চেষ্টা করছেন, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্য নেম নবাব ভট্টাচার্য। সে যথেষ্ট ভাবে চেষ্টা করেছে, আমি তার প্রতিবেশী বলতে পারেন, দারুণ ভাবে সে চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টাটা এই একটা মানুষের দ্বারা হবে না, না না, সেই আজকে মানুষের একক চেষ্টায় এটা দাঁড়াবে না। আপনি যেটা বলছেন একদম ঠিক কথা। নবাব তো এখন সেক্রেটারি হয়েছে নর্থ চব্বিশ পরগনা ফুটবল অ্যাসোসিয়েশনে। কিন্তু কথাটা হচ্ছে ক্লাবগুলির কি হাল? আজকে সে তো চাইবে শুধু লিগটা চলুক। লিগটা গত 2-3 বছর বন্ধ ছিল পলিটিক্যাল হস্তক্ষেপে, এখন আবার এটা চালু হয়েছে গত বছর থেকে। এটা অনেক মাঝে 3-4 বছর একদম বন্ধ হয়ে গেছিল, নিশান জারি কোর্ট কেস হয়ে বন্ধ ছিল। এবার কত বছর থেকে সেটা চালু হয়েছে। এইবার নতুন করে নবাব এখানে এসছে, সেহেতু যেহেতু মাঠের লোক, তার মধ্যে তার অনেক পরিচিতিটা বেশি, ফুটবলটা বিশেষ করে। যেহেতু নর্থ চব্বিশ পরগনা শুধু সে তো ফুটবলের সেক্রেটারি নেই, উনি সব ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের একদম একদম সেক্রেটারি। একদম একদম। তো সেই জন্য ওনার মধ্যে অনেক চেষ্টা আছে, কারণ যেহেতু উনি নিজে একটা ক্লাব চালান। হ্যাঁ আজকে হ্যাঁ। উনি ওনার যে ইউনাইটেড স্পোর্টস কলকাতা টপ ডিভিশন থেকে শুরু করে এখন স্কুল শুরু প্রতি করেছেন ডিভিশনের তারা। টিম আছে ইয়েস, ওনার, ইয়েস, 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 ইয়েস। এবং তো এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এটাই সেটাই তো, এই এভাবে কটা স্কুল আছে। আমার কথা হচ্ছে এই যে স্কুল, যদি ফুটবল স্কুল যদি না, আপনি যদি নার্সারি লেভেল থেকে গ্রাসরুট লেভেল থেকে যদি আপনি প্রপার এডুকেশনটা যদি না দিয়ে দেন, উপরে আপনি কোথা থেকে গাছ লাগালে তো ফল আসবে না। গাছটাকে তো প্রপার পরিচর্যা দিয়ে উঠাতে হবে। কয়টা ক্লাব আজকে একাডেমি গুলি, এআইএফএফ এর একাডেমি যেগুলি অ্যাক্রেডিটেশন পায়, তাদের বহু ক্রাইটেরিয়া আছে, কিন্তু সেই দেখা যায় সেই ক্রাইটেরিয়া গুলি কিছু ফুলফিলই করে না। ইস্টবেঙ্গল মোহনবাগানে কোনো ক্যাটাগরিতে পড়ে না। আজকে বেঙ্গল ফুটবল একাডেমি 2 স্টার, ওয়ারাজ আমাদের জিং ফুটবল একাডেমি 3 স্টার, আপনার রিলায়েন্স হচ্ছে 5 স্টার, মাদ্রাজ এফসি 4 স্টার। এরা স্টার গুলি পায় সব, যেমন স্টার হোটেল ডিফারেন্ট ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে স্টার দেওয়া হয়, তেমনি হয় দেওয়া হয়। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নেই ইস্টবেঙ্গল মোহনবাগানে, ওরা কোনো স্টারই পড়ে না। ওরা কোনো স্টার রেটিং নেই ওদের একাডেমি। তাহলে আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো টিমের যাদের এখানে এতখানি ফিনান্সিয়াল স্ট্রং ব্যাকগ্রাউন্ড, তাদেরই যদি লোয়ার লেভেলে এই এজ গ্রুপে যদি কোনো টিম না থাকে, নাম খেলতে হয়, খেলে 3 মাস বাচ্চাদের ডেকে নিয়ে এসে ট্রায়াল করে ব্যাস। যেহেতু নামের মোহে সবাই মা বাবারা বাচ্চাদের নিয়ে যায়, কিন্তু যে ট্রেনিংটা হওয়া সারা বছর ধরে হওয়ার কথা, তার কোনো তার চিন্তা ভাবনা নেই কারণ। সবাই শুধু মোহনবাগান ইস্টবেঙ্গল, মোহনবাগান ইস্টবেঙ্গল সেই নামের পিছনে ঘুরে বেড়াচ্ছে। সেই আবেগটা আছে, কিন্তু শুধুই আবেগ, শুধুই আবেগ, সিম্পলি ওইটাই আবেগ। এবং সেটাই সেই বলছি তো। আবেগটা, আবেগটা মানে আবেগটা একদম নেগেটিভ আবেগ, এটা কোনো পজিটিভ আবেগ না। যে আবেগ একদম থেকে কোনো নয়। ফ্রুটফুল রেজাল্ট আসে না, সেই আবেগকে কথা বলে নেগেটিভ তো, আবেগই বলা যেতে পারে। কথা বললে তো হবে না, কাজ করতে হবে আপনাকে। আমরা অ্যাকশনে বিশ্বাসী নই, আমরা অ্যাকশন করি না, আমরা শুধু কথা বলি। এটাই হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক। এআইএফএফ ঘটা করে করে অনেক জায়গায় অনেক বলে আমরা এটা করবো সেটা করবো, কিন্তু আলটিমেটলি যখন যায় সে কোনো মুশিকও হবো। সেই যেভাবে চলছে সেইভাবেই চলছে। ক্লাব কর্মকর্তাদের মধ্যে সেই চিন্তা ভাবনা নেই। এআইএফএ, কারণ ক্লাব কর্মকর্তা নিয়েই তো আইএফএ বা এআইএফএ। তো সবাই সেই মানসিকতাটা পাল্টাতে পারছে না। নতুন যে সিস্টেমেটিক সাইন্টিফিক ট্রেনিং সেইভাবে কেউ যাচ্ছে না। ইভেন কোচেদেরা, বিশেষ করে আমাদের বাঙালি কোচের মধ্যে পড়াশোনা কম থাকে, এবং তারাও শিক্ষিত হতে চাইছে কম না কম। কিছু অল্প অল্প কিছু চেষ্টা আছে, কিন্তু সেটা তাদের আরো প্রতিবন্ধকতার জন্য তারা এইভাবে এগোতে পারছে না। সেই জন্য আমার বিনীত অনুরোধ সবাইকে বলবো, কোচেরা যারা কোচিং করতেছেন তারা একটু নিজেকে তৈরি করুন। হাউ মাচ আই এম আপডেটেড ফর দিস টাইম। এই সময়ে ফুটবল যা হয়েছে, যেই লেভেলে ফুটবল আছে, যে ওয়ার্ল্ড লেভেলে যেখানে পৌঁছাচ্ছে, আমরা কতটা শিক্ষিত, আমি কতটা দিতে পারবো। সবাই শুধু আগের দিনের গেতে যায় যে আমি আমি ফুটবল কবে খেলেছি, কি করেছি। যুগ পাল্টে গেছে, সময় পাল্টে একদম গেছে, সেই একদম ফুটবল একদম নেই। একদম একদম। সেই সময় আর নেই আগের মতন। 80 সালে যে ফুটবল হয়েছে, আজকে 2025 সালে সেই ফুটবল নেই। কিন্তু পুরানো প্লেয়াররা সেই একই কথা বলতে থাকে, আমরা সময় এই করেছি, আমরা ওই করেছি। কিন্তু আপনার সময় যে সুযোগ সুবিধা, যে লিমিটেশন ছিল, এখন সেটা অনেক ব্রডার বেসে আছে। কিন্তু আমরা সেগুলো নিতে অসমর্থ, নিচ্ছি না, কারণ আমাদের মানসিকতা সেটাকে আমাদেরকে ঠেলে দিচ্ছে না। আমরা যাই ঠিকই। আমি একজনের সঙ্গে কাজ করেছিলাম, নমস্য গুরু সুশীল ভট্টাচার্য। উনি বলতেন, স্যাম আমরা সবাই বলে পুরনো প্লেয়ার, আমি মনে করি না। উনি বাঙাল কথাই কথা বলতেন। উনি বলতেন যে আমাদের আমাদের সময় এই ছিল, আমরা এই না, যুগ পাল্টেছে, তোমাকে পাল্টাতে হবে, নালে ডারউইনের থিওরির মতন সবাই অবলুপ্ত হয়ে যাবো আমরা। আমরা যদি সেই জন্য এগোতে পারছি না, দুনিয়া এইভাবে যদি যেভাবে পৃথিবীতে এগিয়ে চলছে, যত ফাস্ট এগিয়ে চলছে, আমরা এগোচ্ছি কিন্তু সেটা অনেক কচ্ছপের গতিতে। সেই জন্য আমরা পেরে উঠছি না। আজকে আমরা বাংলাদেশকে হারাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এশিয়ান সাব কান্ট্রিতে আমরা কোনো রকম চ্যাম্পিয়ন হয়ে আমরা বাহাবা ঘুরাই, এশিয়াতে আজকে আমাদের নেই। যেখানে এশিয়ান গেমস এর স্রষ্টা ভারতবর্ষ, 1951-এ গোল্ড মেডালিস্ট আমরা, আজকে আমরা সেই এশিয়া গেমস কোয়ালিফাই করি না।
কেউ তার পিছনে ঘুরে দেখা। ময়দান বলে একটা সিনেমা হয়েছিল, সবাই দেখেছেন, কেন হয়েছে কি হয়েছিল, কিন্তু আজকে সে কোথায়? সেই যে চেষ্টা, লগন, ইচ্ছা কিছুই নেই। আমরা মুখে অনেক কথা বলি, কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে আমরা সেগুলি করে দেখাই না। তো ফুটবল নিয়ে অনেক এরকম ভাবে আমরা, একজন লিখেছেন দেখলাম, কোয়েশ্চেন করছে আন্ডার 13 বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে। এবার এটা একটা বিশাল ব্যাপার, কিন্তু সেই তার ওনার কথাটা আমি উত্তর দিচ্ছি। আহ, বাড়িতে যা আছে তাই খাওয়াচ্ছেন, খাওয়ান, কিন্তু কথা হচ্ছে তার সামর্থ্য কতটা সেটার উপরে। আমাদের বিশেষ করে ওই আন্ডার 13, 10 থেকে 12 বছর, 14, 16 বছর পর্যন্ত বলবো আমরা গ্রোয়িং এইজ, যেটা পিউবার্টি থেকে আস্তে আস্তে সে অ্যাডোলেসেন্সে ঢুকছে। এই সময় আমাদের মাসেল বিল্ড আপ তৈরি হয়। তো এই সময় যদি থাম রুল বলেন, একটা ছেলের তার বডি ওয়েট অনুযায়ী অ্যাটলিস্ট পার কিলো বডি ওয়েটে পার গ্রাম প্রোটিন দরকার। কারণ আমাদের মাসল যদি বিল্ড আপ দেখেন, মাসল ডিসেকশন করলে আমরা মাসেল দেখলে পেলে পাই 75% অফ ওয়াটার অ্যান্ড 25% অফ প্রোটিন। এই সময় যদি প্রোটিন ফুডটা আমরা দিতে পারি, আমি বলছি না শুধু মাছ মাংস গেলে, এনিমেল প্রোটিন, ভেজ প্রোটিন, মিল্ক প্রোটিন, সব সব মিশিয়ে দিতে হবে। কারণ প্রোটিনটা ওই সময় বিল্ড আপের কাজ করে। প্রপার প্রোটিন যদি না পায়, সেই সময় তার গ্রোথটা হ্যাম্পার হবে। সুষম আহার দরকার, যেটা ব্যালেন্স ডায়েট বলে আমরা, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, কিন্তু তার পরিশ্রম অনুযায়ী তাকে সেই ডায়েটটুকু দিতে হবে। কত ক্যালোরি তার এক্সপেন্ডিচার হচ্ছে, সেই অনুযায়ী তাকে খাওয়াটা দিতে হবে। আমি তাকে কবেলা প্র্যাকটিস করাচ্ছি, কতটা প্র্যাকটিস করাচ্ছি, শুধু তা নয়, তার সোশ্যাল কি ওর আছে, সে কত দূরে স্কুলে যাচ্ছে, সাইকেল চালিয়ে যাচ্ছে, আসছে, তার সারাদিন আর কি অ্যাক্টিভিটি আছে, সবগুলো ক্যালকুলেট করে তার সঙ্গে তার ফুটবল প্র্যাকটিস, তার আসা যাওয়া পরিশ্রম, সেগুলি দেখে তার জন্য একটা ব্যালেন্স ডায়েট তৈরি করতে হবে। তাহলে তার গ্রোথটা ঠিক থাকবে। সেই জন্য, এই জন্য বলবো, বাড়ি ঘরে যা থাকে, ছোট মাছ, চুনো মাছ, সবকিছু খাওয়ান। এখনকার বাচ্চাদের মধ্যে মেন্টালিটি, আমরা জাঙ্ক ফুডের দিকে বেশি ঢুকে যাই। কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে প্র্যাকটিসের উপরে দেখা গেল সে একটা বার্গার খেয়ে গেল, কি পিৎজা খেয়ে নিল, কিন্তু তাকে তার সুষম আহারটা দিলেন না। আমরা ফার্স্ট আওয়ারটা সবসময় ব্যালেন্স ডায়েটে সবসময় বলি, খেলার ফার্স্ট আওয়ারটা ডায়েট আসে না, আমার যেটা কার্বোহাইড্রেট, আমার ইমিডিয়েট যেটা আমার খরচা হচ্ছে, সেটা কিভাবে রিপ্লেস করতে পারি। তাহলে শাকসবজি খাওয়ান, তার সঙ্গে চেষ্টা করুন ডেলি অন্তত একটা হলেও যেন ডিম খাওয়ানো যায়। আর মাছ মাংস যেরকম খাওয়াতে পারছেন আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী। তবে তার পরিশ্রমটাকে দেখতে হবে, পরিশ্রমটা কতটা করছে। কারণ আমরা ভাবি যে পরিশ্রম করলেই একমাত্র যে রেজাল্ট আসবে, তা নয়। কারণ তার শরীরটাই সব, শরীরটাই পুঁজি। শরীরটা যদি সুন্দরভাবে গড়ে না উঠতে পারে, আমরা তাহলে তার ভালো ফুটবলটাও তার কাছ থেকে আশা করতে পারবো না। কারণ শারীরিক দক্ষতার সঙ্গে তার স্কিলটাকে সে পারফর্ম করতে পারবে। তো তাই ফিজিক্যাল ফিটনেসটা যেমন ডেভেলপ দরকার, গ্রোথটা আগে, গ্রোথ পার্টটাকে আমরা হ্যাম্পার করবো না। প্রপার সুষম খাবার দেবো, তার সঙ্গে মেপে ট্রেনিং করব, ক্যালকুলেটেড ওয়েট দেবো, ট্রেনিং করাবো। সেটা নয় যে আমরা এক্সেসিভ তাকে দৌড় করে দিলাম, পরিশ্রম করে দিলাম, তাহলে আমরা ভালো ফুটবল না, সেটা নয়। তাই তার জন্য একটু পড়াশোনা দেওয়া দরকার, একটু খোঁজ খবর রাখা দরকার, ভালো কোচেদের গাইড নেওয়া দরকার। চেষ্টা করুন, নিশ্চয়ই আমার হবে। আমার মনে হয় যে আমরা একদম কার্যকরী একটা আলোচনা আজকে মানুষের সামনে তুলে ধরেছি ফুটবলের জন্য। যা আলোচনা হলো, এর পরিপ্রেক্ষিতে আমি যদি প্রায় উপসংহারের দিকে যেতে চাই, উইথ পারমিশন অফ লোধ সাহেব, তাহলে নিশ্চয়ই। আমি বলতে পারি যে আমরা কোচের প্রয়োজন অনুভব করছি, আমরা ট্রেনারের প্রয়োজন অনুভব করছি, কোচের, শুনুন, আমরা কোচে কোচ, কোচ আছে, কোচের অনুভূতি, শিক্ষিত কোচ চাই। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, কোচ শিক্ষিত আছে কোচের প্রয়োজন অনুভব করছি। কলকাতা মাঠে যে সবাই দেখুন, কলকাতা মাঠে আমাদের পাড়ায় পাড়ায় সব জায়গায় কোচিং হয়। একদম কোচিং একদম। কোচিং কোচিং একাডেমির মাথা মুন্ডু নেই, সব জায়গায় আছে। পাড়ায় পাড়ায় দেখুন, যারা ফুটবলটা কিছু খেলেনি তারাই কোচ হয়ে কোচিং করাচ্ছেন পাড়ায়। তাদের আমি সেই চেষ্টাটাকে সম্মান করি, কেন তারা অ্যাটলিস্ট কিছু বাচ্চাদের এক জায়গায় জড়ো করছেন। কিন্তু সঠিক শিক্ষাটা না দিতে পারলে তো লাভ নেই। একদম। আমরা সেই সঠিক শিক্ষাটা হ্যাঁ, দিতে হবে। আমি যেটা বলতে চাইছি যে কোচের মানে শিক্ষিত কোচের প্রয়োজন আছে, শিক্ষিত ট্রেনারের প্রয়োজন আছে, নিউট্রিশনিস্টের প্রয়োজন আছে, সাইকোলজিস্টের প্রয়োজন আছে। এই সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি মেন্টরিং, এই ধারণাটাকে আরো আমাদের আলোকিত করতে হবে। এই যে লোক সাহেব বলছিলেন, আরে আমি একটা বাচ্চাকে ট্রেনিং করব অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, পুবার্টি কি, অ্যাডোলেসেন্ট কি, কি হরমোনাল গ্রোথ হয়, কিভাবে তার শরীরের পরিবর্তন হয়, এ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া, এবং তার ফলে তার মনের ভিতরে কি বিক্রিয়া হতে থাকে, এবং তার ফলে তার অ্যাগ্রেশন কিভাবে প্রকাশিত হয়, তার বিহেভিয়ার কি করে প্রকাশিত হয়। অর্থাৎ একজন কোচকে সাইকোলজি পড়ানো হলো না, সে কোচ হয়ে গেল।
হতেই পারে না, হতেই পারে না, অ্যাবসলিউটলি রং। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো, আমরা বারবার একটা কথা বলে থাকি, যে আমরা বারবার বলি ট্যালেন্ট ট্যালেন্ট ট্যালেন্ট। আরে হোয়াট ট্যালেন্ট? এফোর্ট। সারা পৃথিবী জুড়ে আজকে ফুটবল এফোর্টের উপরে চলছে। আমরা কতটা এফোর্ট দিতে পারছি? এফোর্ট মানে পরিশ্রম করা শুধু নয়, এফোর্ট মানে সিস্টেমেটিক প্ল্যানিং, সিস্টেমেটিক ডিজাইনিং, সিস্টেমেটিক গ্রোথ প্ল্যান, সিস্টেমেটিক হেলথ প্ল্যান, সিস্টেমেটিক সাইকোলজিক্যাল ইন্টারভেনশন, সিস্টেমেটিক ফিটনেস ট্রেনিং, সিস্টেমেটিক অ্যান্ড অর্গানাইজড কোচিং। এবং এই পুরো বিষয়টা হচ্ছে একটা মেন্টরিং প্রোগ্রাম। ইন্ডিয়া নিডস মেন্টরস। তখন ভালোবাসা, সারা পৃথিবীতে যত মানুষকে আপনি সাকসেসফুল দেখবেন, আপনি তাদের একজন মেন্টর পাবেন। একজন কোচ, একজন কোচ সবকিছু করে উঠতে পারবেন না, কিন্তু যে কোচ, যেমন লোক স্যার যেগুলো বলছেন, কতগুলো জিনিস উনি কভার করছেন। একজন টোটন একটা কোশ্চেন রেস করেছে নিউট্রিশন নিয়ে। এই যে একটা শুধু বিষয় নয়, নিউট্রিশন নিয়ে শুধু এইটুকু বলাটাই যথেষ্ট নয়। আমাদেরকে একটা প্লেয়ারকে যদি গাইড করতে হয়, তাকে মেন্টরের শরণাপন্ন হতে হবে। এবং ওই যে বললাম সিমন বাইলসের কথা, অর্থাৎ এত বড় একজন সিজনড জিমনাস্ট হওয়া সত্ত্বেও সে ভুল করে ফেললো, ওই চাপে পড়ে গেল। কলকাতা ময়দানে এই অবস্থা কি আমরা ফেস করি না? কর্মকর্তাদের অনাবশ্যক চাপ, চাপের ভাব, এগুলো কি আমরা দেখি না? আমরা কি দেখি না পলিটিক্যাল প্রেসার? আমরা কি দেখি না আমাদের বাবা মারা ওই একটু গ্ল্যামারের সন্ধানে মাঠে গিয়ে হাজির হন? সিস্টেমেটিক প্ল্যানিং সেখানে কি আছে? আমাদের কোচেদের, আমাদের মেন্টরদের দায়িত্ব বাবা মাদের নিয়ে প্রতি মুহূর্তে কাজ করা। একটা কথা বলি বন্ধু, স্পোর্টস আজকে আর শুধু আবেগের বিষয় নয়, স্পোর্টস ইজ এ প্রফেশন। একজন খেলোয়াড় জেট প্লেনের মালিক হতে পারে, শিপের মালিক হতে পারে, দুবাইতে একখানা ফ্ল্যাট কিনতে পারে। একজন কোচ নাও পারে। কিন্তু আপনি যদি প্লেয়ার হতে চান, আপনাকে সব দিক থেকে, এর জন্য সব থেকে বেশি জরুরি বিষয়, আমি যেটা অনুভব করেছি, স্পোর্টস প্যারেন্টিং। প্যারেন্ট মানে শুধুমাত্র বাবা মা নয়, কোচও সেখানে প্যারেন্টিং এর ভূমিকা পালন করবেন, টিচারও সেখানে প্যারেন্টিং এর ভালো ভূমিকা পালন করবেন। স্পোর্টস প্যারেন্টিং অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। লোক স্যারকে কনক্লুড করবার জন্য আবেদন করব, আমার এই আলোচনার পরিপ্রেক্ষিতে ওনার বক্তব্য কি সেটা জানতে চাই। থ্যাংক ইউ। আপনি খুব ভালো কথা বললেন। আমি তো বলি সবসময়, যখন বাচ্চাদের ট্রেনিং করাবো, ফুটবল আসে, আমরা একটা বাচ্চা যখন কোচেদের কাছে ট্রেনিং করতে আসে, আমরা প্রথমে তাকে ট্রেনিং স্টার্ট করে দিই। কিন্তু আমি কি তার সঙ্গে কখনো কথা বলে দেখেছি ও কি ইন্টারেস্টেড, ওর মানসিকতাটা কি, কেন খেলতে আসছে, ও কি এক্সপেক্ট করছে? এগুলি আমরা করি না, আমরা এই ইন্টারাকশন গুলি করি না বাচ্চাদের সঙ্গে। মাইন্ড ট্রেনিংটা আগে দরকার, মনটাকে আগে তৈরি করতে হবে যে আমাকে স্যার আপনি, একটা ছেলে যেদিন বলবে স্যার আপনি আমাকে যা করেন আমাকে ডিস্ট্রিক্ট খেলতে হবে, আপনি যা করেন আমাকে স্টেট খেলতে হবে, আপনি যা করেন আমি তাই করতে রাজি, যেদিন ছেলেটা ওই কথাটা বলবে, তখন কোচের কাজ অর্ধেক হয়ে গেছে। কারণ আমি দেখেছি, আমি যখন ডিফারেন্ট টিমকে নিয়ে কোচিং করি, আর্মি টিম পেলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়, কারণ ডিসিপ্লিন। আমি একবার একটা আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি এই সঙ্গে। আমি যখন পাতিয়ালায় ছিলাম, ওই মাস্টার ডিগ্রি করছি, মাস্টার কোর্স ইন কোচিং এ করছি, তখন একটা টিম এসেছিল পাতিয়ালা কিছুদিন, 1 মাসের জন্য, একটা আর্মি টিম। তো আমাদের কোচেদের সঙ্গে খেলেছিল, 16 গোল খেয়েছিল প্রথম দিন ম্যাচটা। তারপরে যখন হলো ওরা 1 মাস থাকবে, প্রথম দিনে আমি দেখার জন্য, আমি টিম ম্যাচ খেললো, 16 গোল 16-0 হেরেছিল। तो আমার যে চিফ কোচ ছিলেন टीएस কাকা, উনি বলেন लो सर अब इसको ले लो, अब देखो क्या कर सकता है इन लोग का। আপনারা বিশ্বাস করবেন না, আমি সেই 1 মাস ট্রেনিং প্রত্যেক সপ্তাহে আমরা খেলতাম, সেটা 6 গোল, 8 গোল, 4 গোল, 2 গোল, যেদিন লাস্ট ওরা যায়, ওরা ড্র করে গেছে, তখন কাকা স্যার বললো लो सर आप पास हो गया। बोले इतने 16-0 से जो टीम हारता है, आप उसको 0 तक ला दिया, मतलब इतना इम्प्रूवमेंट कैसे हो सकता है 1 महीने का ट्रेनिंग में। तो यू आर द गॉड डिस्टिंक्शन। দ্যাট টাইম আই ওয়াজ ডুইং দ্য মাস্টার ইন স্পোর্টস কোচিং। তো অলরেডি তখন উনি বলছেন যে কেন কেন ডিসিপ্লিন, ওদেরকে যেভাবে খাটানো হয়েছে, কারণ কেন ওরা রেডি টু গিভ এভরিথিং। আপনি যা বলবেন করতে তৈরি। যেই যখন আপনি মেন্টাল ট্রেনিং করবেন, যে আমি ওদেরকে বুঝিয়েছিলাম যে तुम लोग देखा ना कहाँ तुम लोग कहाँ ठहराते हैं, आज तुम लोग का देखो 16 गोल सारा, मतलब कोई बच्चा भी खेलेगा इतना गोल नहीं खाते।
तो उन लोग आप लोग बोले सर हाँ सर हम लोग मेहनत करने के लिए तैयार है सर, आप जैसे बताओगे। আমি গেট রেডি ক্যান। ওকে, আমি ট্রেনিং স্টার্ট করলাম, ওদের মানসিকতা থেকে তৈরি করলাম যে হারার আগে হারবো না। এই মানসিকতাটা আগে প্রথম, মেন্টাল টাফনেসটা দরকার, উইলিং, কিলিং ইনস্টিং, উইল টু উইন, এই ডিজায়ারনেস আনতে হবে। তারপরে গিয়ে তবে সবকিছু হবে, কারণ কি মাইন্ড কুইজ লং বিফোর দেন দা বডি কুইজ। শরীর এমন সময় পারমিট করে কিন্তু মনটা এমন পারমিট একদম করে না, একদম মনটাই যদি একদম আমি। একদম। তো সুতরাং আমরা এই ট্রেনিং গুলি যদি না করি, মেন্টাল ট্রেনিংটা আগে দরকার ফিজিক্যাল ট্রেনিং এর আগে। আমি তাকে কনভিন্স করতে হবে, ইউ হ্যাভ টু ফলো মাই ট্রেনিং, দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট। তো খুব ইউ ভালো লাগলো। রাইটলি সেড স্যার, ইউ রাইটলি সেড স্যার। আজকের এই দিনে আপনার কথাতে আমি এতটাই প্রভাবিত হলাম, একটা অ্যানাউন্সমেন্ট করে ফেলি। আজকের এই দিনে ওয়ার্ল্ড ফুটবল ডে উপলক্ষে একজন মেন্টাল ট্রেনার হিসাবে পশ্চিমবঙ্গের প্রকৃত আগ্রহী এবং যার প্রয়োজন আছে, ভালো লেভেলে সে খেলছে, এরকম কোন প্লেয়ার যদি তার মেন্টাল ট্রেনিং এর প্রয়োজন অনুভব করে, বিনা পয়সায় তাকে আমি 6 মাস মেন্টাল ট্রেনিং উপহার দেব। 1 পয়সা নেব না। গ্রেট গ্রেট যোগাযোগ গ্রেট। পারলে যোগাযোগ করুন। চ্যালেঞ্জ করছি, কোথায় যাওয়া যায় তার রাস্তা আপনি এবং আমি মিলে, সবাই মিলে আমরা আবার এ কথাটা বলতে যেন পারি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সরি সরি সরি, একটু ভুল বলে ফেললাম। বাংলা আবার বাংলা ভারত ভাষণ। সভায় শ্রেষ্ঠ আসন লবে। গ্রেট। নমস্কার। থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, শুভরাত্রি। শুভরাত্রি।